নমস্কার সবাইকে। ইউনিট 2 গদ্যাংশ থেকে আজকের আলোচনার বিষয় জগদীশ গুপ্তের দিবসের শেষে পাঠটি। দিবসের শেষে পাঠটিকে দুইটি অংশে বিভক্ত করে আলোচনা করা হবে। আজকের ক্লাস সংখ্যা 19 এবং দিবসের শেষে পাঠটির প্রথম পর্ব। দিবসের শেষে, দিবসের শেষে, দিবসের মানে দিন, শেষ মানে হলো সমাপ্ত। এই দিবসের শেষে পাঠটি লিখেছেন জগদীশ গুপ্ত। জগদীশ গুপ্তের পুরো নাম জগদীশ চন্দ্র সেনগুপ্ত। পুরো নাম জগদীশ চন্দ্র সেনগুপ্ত। তিনি সাহিত্য জগতে জগদীশ গুপ্ত নামেই পরিচিত। এই পাঠটি নির্বাচনের উদ্দেশ্য হলো মানুষের জীবনে অনেক সময় শতজাগরিত উপলব্ধি নির্মম হয়ে ওঠে, যা জীবনের আলোকোজ্জ্বল নাট্যশালার একটি অন্ধকারময় দিক। সেই দিকটিকেই তুলে ধরা হয়েছে এই গল্পে। মানুষের জীবনের অনেক সময় জাগরিত মানে শত মানে নিজে 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 যেটি জেগে উঠে উপলব্ধি নির্মম হয়ে ওঠে। নির্মম মানে হচ্ছে কঠোর বা কঠিন হয়ে ওঠে। ওকে, তো মানুষের জীবনে অনেক সময় নিজে নিজে জেগে উঠে এমন এক উপলব্ধি যা কখনো কখনো নির্মম কঠিন হয়ে ওঠে, যেটা জীবনের আলোকোজ্জ্বল নাট্যশালায় অন্ধকার দিক সৃষ্টি করে। সেই দিকটাকেই এই গল্পে তুলে ধরা হয়েছে। সেই দিকটিকে জানানোর জন্যই এই গল্পটিকে পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেশ, আমরা লেখক পরিচিতি সম্পর্কে এখন জানব। লেখক হলেন জগদীশ গুপ্ত। তার পুরো নাম জগদীশ চন্দ্র সেনগুপ্ত। লেখকের পৈতৃক নিবাস অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার খোর্দ মেঘচারিং গ্রামে। পিতার নাম কৈলাস চন্দ্র গুপ্ত। তিনি কুষ্টিয়া জেলার আদালতে বিশিষ্ট আইনজীবী ছিলেন। পিতার কর্মসূত্রে জগদীশ চন্দ্র গুপ্ত কুষ্টিয়া জেলার আমলাপাড়ায় 1292 বঙ্গাব্দে 22শে আষাঢ় অর্থাৎ জুন 1886 সালে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1886 সালে, মারা যান 1957 সালে। লেখকের জীবনের অধিকাংশ সময়ই কলকাতায় কাটে। জগদীশ গুপ্ত প্রথমে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও ছোট গল্প লিখেই তিনি বাংলা সাহিত্যে স্থায়ী লাভ করেছেন। কবি হিসাবে আত্মপ্রকাশ করার সময় তার একমাত্র কাব্য সংকলন হলো অক্ষরা। এটি তিনি প্রকাশ করেছিলেন। তা সত্ত্বেও ছোট গল্প লিখেই তিনি সাহিত্যে স্থায়ী স্থান লাভ করেছেন। বিজলি, কালিকলম, কল্লোল প্রভৃতি সেকালের নতুন ধরনের সব পত্রিকাতেই তার গল্প প্রকাশিত হয়েছে। লেখকের প্রধান গল্প গ্রন্থগুলি হল বিনোদিনী, রূপীর বাহিরে, উদয় লেখা, শশাঙ্ক কবিরাজের স্ত্রী, স্বনির্বাচিত গল্প প্রভৃতি। এমনকি উপন্যাস অসাধু সিদ্ধার্থ, লঘুগুরু, দুলালের দোলা, নিষেধের পটভূমিকায়, কলঙ্কিত তীর্থ ইত্যাদি। দিবসের শেষে গল্পটি বিনোদিনী নামে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিষয়বস্তু এবং প্রকাশের রীতি দুদিক থেকেই জগদীশ গুপ্ত বাংলা গল্প উপন্যাসে এক নতুন ধারার সূচনা করেছেন। জগদীশ গুপ্তের সাহিত্য বৈশিষ্ট্যের দিক থেকে বলা যাবে তার সাহিত্যে থাকে মানব জীবনের গভীর জীবনবোধ, থাকে সহজ সরল কাহিনী বিন্যাস এবং সহজ সরল
চরিত্র নির্মাণ যা তাকে সাহিত্য জগতে স্থায়ী আসন এনে দিয়েছে। বেশ, আমরা দিবসের শেষে আলোচনা করছি জগদীশ গুপ্তের লেখা, এবং এই দিবসের শেষে গদ্যাংশটি নেওয়া হয়েছে বিনোদিনী নামে গল্পগ্রন্থ থেকে। এটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং মনে রাখবে তার লেখা একটি জনপ্রিয় উপন্যাসের নাম লঘুগুরু, এটাও মনে রাখবে। চলো আমরা মূল পাঠ নিয়ে আলোচনা করি। মূল পাঠের শুরুতে আমরা রতি নাপিতের বাড়ির বর্ণনা পাব, এবং বাড়ির সৌন্দর্যময় পরিবেশ থাকা সত্ত্বেও রতি নাপিত একেবারে সে সম্পর্কে উদাসীন। সে একজন বস্তুতান্ত্রিক মানুষ। রতি নাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার। এটা 3 মার্কের আসতে পারে বা 2 মার্কের দিয়ে দিতে পারে যে রতি নাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বর্ণনা দাও। অবস্থান ক্ষেত্র বর্ণনা দিতে হবে এই প্যারাগ্রাফ অনুসারে। বাড়ির পূবে কামদা, বাড়ির পূবে নদী কামদা, পশ্চিমে বাগান, উত্তরে বেণুবন, দক্ষিণে যতদূর দৃষ্টি চলে ততদূর বিস্তৃত শস্য বাগান। তাহলে রতি নাপিতের যে বাড়ি, সেই বাড়ির এখানে সুন্দর এক অপূর্ব বর্ণনা দেওয়া হয়েছে। এই বর্ণনায় পূর্ব দিকে রয়েছে কামদা নদী রয়েছে, পশ্চিমে রয়েছে বাগান, উত্তরে রয়েছে বেণুবন বা বাগান, উত্তরে বেণুবন, দক্ষিণে রয়েছে বিস্তৃত শস্য ক্ষেত। কার বাড়ির চারিদিকে রয়েছে? রতি নাপিতের বাড়ির এই অপূর্ব সৌন্দর্যময় বর্ণনা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে সূর্যদেব দিগন্ত রেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে হিঙ্গুল আভাটি রতির গৃহ চূড়া চুম্বন করে। রতি ঠিক পাখির ডাকে জাগে। গোধূলিতে তারা বৃক্ষবাসে ফিরিয়া আসিতেই তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলিয়া ওঠে। দক্ষিণের হাওয়ায় উত্তরে বাঁশ শিরশির করে, পশ্চিমে তার প্রতিধ্বনি জাগে। সুচিকন শ্যামল দোলের অন্ত থাকে না, কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রতির দৃকপাত নাই। তার চোখ কান এসব দেখিতে শুনিতে শেখে নাই। সে যে চাকরান জমির ভোগ করে তাহাই তার একমাত্র ধ্যান। রতি বস্তুতান্ত্রিক, অর্থাৎ তার ঘরের গৃহের চূড়ায় সূর্যের সেই দিগন্ত রেখা স্পর্শ করে। গোধূলির সময় তার সোনালী আভাটা যেন স্পর্শ করে যায়। পাখির ডাকে রতি জেগে উঠে। গোধূলিতে আবার সেই পাখি ফিরে এসে কলকাকলিতে ভরিয়ে দেয়, শান্তির সুরে যেন মিলিয়ে দেয়। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে। দক্ষিণে হাওয়ায় উত্তরে বাঁশ যেন শিরশির করে ওঠে, পশ্চিমে তার প্রতিধ্বনি জেগে ওঠে। সুচিকন শ্যামল দোলের যেন অন্ত থাকে না, শেষ থাকে না। কিন্তু এই এত বড় কাণ্ডটার, এত বড় এক প্রাকৃতিক সৌন্দর্যের প্রকৃতির প্রতিও রতির কোনো ভ্রুক্ষেপ থাকে না। দৃকপাত থাকে না মানে ভ্রুক্ষেপ থাকে না। তার চোখ কানে সব দেখতেও শেখে নাই, শুনতেও শেখে নাই। সে শুধু জমি ভোগ করে, একমাত্র ধ্যান তার সেই জমি ভোগ করা। রতি একেবারে বস্তুতান্ত্রিক হয়ে উঠেছে। একগুঁয়ে কোপন স্বভাব না হইলে রতিকে মন্দলোক বলা যায় না। অর্থাৎ রতি একটু একগুঁয়ে কোপন স্বভাবের। এইটা বৈশিষ্ট্যকে বাদ দিলে রতিকে আর মন্দলোক বলা যায় না। রতির বাড়ির পশ্চিমে বাগান, তার মালিক যাদব দাস। আম কাঁঠাল সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চক্ষে দেখে, তা যদি অমূলক বিশ্বাস না করা যায়, তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র। তাহলে রতিকে আমরা দেখছি একজন প্রায় নিষ্কলঙ্ক চরিত্র হিসেবে। শুধু তার বাড়ির পশ্চিমের বাগানের মালিক যাদব দাস
তাকে একটু সন্দেহ করে আম কাঁঠাল নিয়ে, কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে না। 2 ক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঁঠালের কালে আম কাঁঠাল বিক্রয় করিতে দেখিয়াছে, কিন্তু আশ্চর্য এই যে তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়াও তাহারা খুব সন্তুষ্ট হইতে পারে নাই। অর্থাৎ ইতর ভদ্র কিছু মানুষ রতিকে কখনো কখনো আম কাঁঠালের সময় আম কাঁঠাল বিক্রি করতে দেখেছে। এই কারণে রতিকে অনেক সময় সন্দেহ করা হয়ে থাকে যে হয়তো সে মালিক যাদব দাসের আম কাঁঠালের বাগান থেকে আম কাঁঠাল চুরি করে এনে এই 2 ক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে বিক্রি করে। রতির একমাত্র ছেলে, নাম পাঁচু ও বয়স 5। রতির একমাত্র ছেলের নাম পাঁচু, বয়স হলো 5। রতির স্ত্রী নারায়ণী। রতির স্ত্রীর নাম নারায়ণী 3টি পুত্রকে প্রসবগৃহ হইতে নদী গর্ভে নিক্ষেপ করিয়া পাঁচু গোপালের মাদুলি ধারণ করে তারপর পেটে আসে এই পাঁচু। তাই অসংখ্য মাদুলি, কবচ, তাবিজ প্রভৃতি আধিবৈদিক প্রহরণ পাঁচুর সঙ্গে নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র প্রহরা দিতেছে। কিন্তু এত করিয়াও নারায়ণীর মনে তিলমাত্র স্বস্তি নাই। যুঝিতে যুঝিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাভিভূত হইয়া পড়িবে তাহার স্থিরতা নাই। দেবতার নির্মাল্য ও প্রসাদ এক সময় কমজোর হইয়া পড়িতেও পারে। তাই পাঁচু চোখের আড়াল হইলেই নারায়ণীর মনে হয় পাঁচু বুঝি নাই, এমনই সশঙ্ক তার উৎকণ্ঠা। তাহলে আমরা এই প্যারাগ্রাফ থেকে জানতে পারলাম রতি নাপিতের একমাত্র পুত্র পাঁচু, তার বয়স 5 বছর এবং তার স্ত্রী নারায়ণী। তিনটি পুত্রের জন্ম দেওয়ার পরে নদী গর্ভে তাকে নিক্ষেপ করতে হয়েছে। অবশেষে পাঁচু গোপালের মাদুলিপদ ধারণ করে এই পাঁচু জন্মগ্রহণ করেছে। তাই তার প্রতি এক অসীম স্নেহ রয়েছে। অনেক মাদুলি, কবচ, তাবিজ গ্রহণ করে তাকে যেন রক্ষা করতে চেয়েছে। কখনো কখনো সন্দেহ হয় দেবতার নির্মাল্য যদি কখনো শিথিল হয়ে যায়, কমজোর হয়ে যায়, তখন তার বিপদ হয়ে যেতে পারে। নারায়ণীর মনে এই ধরনের বিপদ যেন বিপদের ভাবনা, সন্দেহ যেন বারে বারে ফিরে আসে, সশঙ্ক এবং সে উৎকণ্ঠায় থাকে। বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকাল বেলায় ঘুম ভাঙ্গিয়া উঠিয়াই সে কথাটি বলিয়া বসিল, তাহা যেন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। ইম্পর্টেন্ট এই লাইনটি, যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। বহু আরাধনার ধন, কেন তাকে বহু আরাধনার ধন বলা হয়েছে? তার কারণ হলো যে পাঁচুর মা নারায়ণী আগে 3টি পুত্র প্রসব গৃহেই মারা গিয়েছে। অবশেষে এই পাঁচুর অনেক কষ্টে জন্ম হওয়ার ফলে তার প্রতি স্নেহ ভালোবাসায় সে যেন আবেগতাড়িত হয়ে গিয়েছে। বহু আরাধনার ধন বলে তাকে উল্লেখ করেছে। সে একদিন সকাল বেলায় উঠে বলেছে, যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। কারণ নারায়ণী তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল। নিঃশব্দে যাইতে যাইতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলিয়া বলিল, মা, আজ আমায় কুমিরে নেবে। তাহলে খেতে যেতে যেতে তার মার হাত ধরে সে বলেছে, মা, আজ আমায় কুমিরে নেবে। অর্থাৎ যেমন ভয়ঙ্কর
তেমনি অবিশ্বাস্য এই কথা। কখন বলেছে? সকালবেলা ঘুম থেকে উঠেই তার মাকে বলেছিল। নিঃশব্দে যখন পাঁচু তার হাত ধরে ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় বলেছে, মা, আজ আমায় কুমিরে নেবে। নারানী চমকিয়া উঠিয়া বলিল, সে কি রে? হ্যাঁ মা, আজ আমায় কুমিরে নেবে। কি করে জানলি? পাঁচু বলিল, তা জানি নে। ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারানী প্রথমটা ভয়ানক চমকাইয়া উঠিলেও একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তার বুক হালকা হইয়া গেল। পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলিয়াছে। একদিন পাঁচু সন্ধ্যাবেলায় একটি পেচককে তাদের ঘরের চালে বসিয়া অট্টহাস্য করিতে দেখিয়াছিল, আর একদিন বৃহৎ কচ্ছপকে বাচ্চা সহ তাদেরই উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল। এমনই সব অসম্ভব কথা পাঁচু নিত্য বলিয়া থাকে। পাগল ছেলে। অর্থাৎ এই কথা শোনার পরে, কুমিরে নেওয়ার কথা শুনে পাঁচুর মা অবাক হলেও পরবর্তীতে সে একটু হালকা হয়েছে। পরবর্তীতে তার সে দুর্ভাবনাটা কেটে গিয়েছে, কারণ পাঁচু এ ধরনের অসংলগ্ন কথা প্রায় বলতে থাকে। যেমন একদিন বলেছে যে সন্ধ্যাবেলায় একটা পেচককে তাদের ঘরের চালে বসে অট্টহাস্য করতে দেখেছে। আবার আরেকদিন বলেছে যে বৃহৎ একটা কচ্ছপ বাচ্চা সহ তাদের উঠানে দাঁড়িয়ে নৃত্য করতে সে দেখেছে। এমনই সব অসম্ভব কথা নিত্য পাঁচু বলতেই থাকে। তখন তাকে পাগল ছেলে বলে সম্বোধন করেছে। অর্থাৎ তার যে ভয়ঙ্কর অবিশ্বাস্য কথাটি ছিল, সেই ভয়ঙ্কর অবিশ্বাস্য কথাটা শোনার পরেও যেন পাঁচুর মায়ের দুর্ভাবনাটি কেটে গিয়েছে। রতির মুখে পাঁচুর উক্তি শুনিয়া পাঁচুকে চোখ রাঙাইয়া ধমকাইয়া দিল। এই সংস্রবে তাহার মনে পড়িয়া গেল তাহাদেরই গ্রামে মৃত অধর বক্সির কথাটা। অধর বক্সি সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্বদিন সন্ধ্যাবেলায় আবছায়া জ্যোৎস্না নিজেরই ছায়া দেখিয়া আটকাইয়া উঠিয়াছিল। প্রাঙ্গণে লাফাইয়া লাফাইয়া সে নিজেরই ছায়ার দিকে আঙ্গুল দেখাইয়া ভীত স্বরে চিৎকার করিয়াছিল, ও কে, ও কে? সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করিয়া চাহিয়া থাকিতে কাহারও সাহস হয় নাই। বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়া সে নিরস্ত হইয়াছিল বটে, কিন্তু তার নৌকা আর ফেরে নাই, সেও না। জনৈক জ্ঞানী ব্যক্তি সেদিন রতিকে ডাকিয়া বলিয়াছিল, রতি, রকম ভালো নয়, এটা মৃত্যুর লক্ষণ, এটা মৃত্যুর লক্ষণ। এরকম মনের ভুল হয় পাগলের, কিংবা যার মরণ ঘটিয়েছে। তাহলে রতির মুখে এই পাঁচুর অসংলগ্ন কথাগুলো শুনে পাঁচুকে সে চোখ রাঙিয়ে দিয়েছে, অর্থাৎ রাগ দেখিয়ে দিয়েছে। ওই সময় তার একটা কথা মনে পড়েছে, তারই গ্রামের মৃত অধর বক্সির কথাটা। অধর বক্সি নৌকা নিয়ে যাওয়ার ঠিক আগের দিনে সন্ধ্যাবেলায় জ্যোৎস্নায় নিজের ছায়াকে দেখে সে আঁতকে উঠেছিল, এবং উঠানে লাফিয়ে 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 সে নিজের ছায়ার দিকে তাকিয়ে ভীত স্বরে চিৎকার করে বলেছে কি, ও কে, ও কে? অর্থাৎ ছায়াকে দেখে সে চমকে গিয়েছে। সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করে চেয়ে থাকতে কেউই পারেনি, কারোরই সাহস হয়নি। বহু চেষ্টায় সেই দিনের মতো আতঙ্কের নিবৃত্ত হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে নিরস্ত হয়ে যায়নি। নিরস্ত মানে রেহাই পায়নি। সে নৌকা নিয়ে গিয়েছিল, সেখান থেকে আর ফেরেনি। কোনো এক জনৈক ব্যক্তি রতিকে ডেকে নিয়ে বলেছিল, রতি, অধর বক্সির ওই রকম ভাবটা ভালো নয়, এটা একটা মৃত্যুর লক্ষণ।
এরকমটা হয় একমাত্র পাগলের কিংবা যার মৃত্যু ঘনিয়ে এসেছে তার। কথাটা বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। কোন কথাটা বর্ণে বর্ণে সত্য হয়ে গিয়েছিল? অধর বক্সী সম্পর্কে এই জনৈক ব্যক্তির কথাটাই বর্ণে বর্ণে সত্য হয়ে গিয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে যে কোন কথাটা বর্ণে বর্ণে সত্য হয়ে গেছিল এবং কে বলেছিল। তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল, খবরদার, ফের যদি ও কথা মুখে আনবি তবে কাঁচা কঞ্চি তোর পিঠে ভাঙব। তখন আষাঢ় মাসের প্রথম ভাগ, নদী বাড়িয়া চর ডুবিয়া জল খাড়া পাড়ের মৃত্তিকা ছল ছল শব্দে লেহন করিতেছে। স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খড়গতি হইয়া উঠিয়াছে, তবু ভয়ের কোনো কারণ নাই। এই নদী কামদা, তার দুই তীর আর তার জল তাদের চিরপরিচিত। এ নদী তো নরঘাতিনী রাক্ষসী নহে, স্তন্যদায়িনী জননীর মতো মমতাময়ী। চিরদিন শেষ গিরিগৃহের সুপেয় শীতল নীর তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বহিয়া আনিয়া দিতেছে, তাহাকে ভয় নাই। তখন আষাঢ় মাস। এই আষাঢ় মাসের প্রথম দিকে নদীতে চর ডুবে যায়, জল খাড়া পাড়ের কাছে এসে ছলছল করে, কিন্তু তবুও যেন ভয় নেই, কারণ এই স্বচ্ছ শান্ত পঙ্কিল খড়গতির জল কামদা কামদা নদী দুই তীরে, দুই তীরের সেই জল যেন তাদের চিরপরিচিত। কারণ এই নদী নরঘাতিনী নয়, রাক্ষসী নয়, স্তন্যদায়ী জননীর মতো মমতাময়ী। চিরদিন এই কামদা নদী গিরিগৃহে অর্থাৎ গৃহস্থের গৃহে সুপেয় শীতল জল এবং সুপেয় জল যেন কুটিরের দুয়ারে দুয়ারে দুয়ার পর্যন্ত এনে দেয়। এই কারণে এই কামদা নদীকে তার কোনো ভয় হয় না। স্নানের বেলায় রতি পাঁচুকে ডাকিয়া বলিল, আয় নিয়ে আসি। নিয়ে আসি মানে স্নান করে আসি। কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের কাছে ছুটিয়া গেল। মায়ের পিঠে মায়ের পিঠের উপর পড়িয়া উপর হইয়া পড়িয়া দুই হাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি আজ নাইব না মা। অর্থাৎ সে আজকে স্নান করবে না। কেন রে, ভয় করছে? নারানী ছেলেকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিয়া বলিল, পাঁচু নাইবে না আজ। অর্থাৎ রতিকে জানালো যে পাঁচু আজকে নাইতে চাচ্ছে না বা স্নান করতে চাইছে না। রতি ভ্রু ভঙ্গি করিয়া বলিল, কেন, কি হয়েছে? হয়নি কিছু, তবে নাইতে চাইছে না, থাক না আজ। রতি আরো শক্ত হইয়া বলিল, না, ওর ভুল ভাঙাটা দরকার। বাবুকে বললুম শুনে তিনি হাসতে লাগলেন। তিনি তো হাসলেনই, আরো কতজন হাসলে। অর্থাৎ পাঁচুর সেই অসংলগ্ন কথাটি সে তাদের গ্রামের বাবুকে গিয়ে বলাতে বাবু তার কথা শুনে হেসেছে। এমনকি তার পাশে থাকা পারিষদরাও যেন তার এই কথা শুনে হেসেছে। কারণ গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়ায় খুর ঘষিতে ঘষিতে রতির পাঁচু গোপালের উদ্ভট যুক্তিটা বিবৃত করিয়াছিল। শুনিয়া বাবু নিজে তো হাসিয়াছিলেনই, উপস্থিত অপরাপর সকলেও হাস্য সংবরণ করিতে পারে নাই। কামদায় কুমির, ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হইতে পারে? চৌধুরী বাবু বলিয়াছিলেন, না, কিছুই না, তুই সঙ্গে করে নাইয়ে নিয়ে আসিস, কুমিরে যদি নেয় তো তোকেই নেবে। অর্থাৎ চৌধুরী বাবু তাকে অনেকটা সাহস দিয়েছে, কারণ কামদাতে কখনো কুমির দেখা দেয়নি, অতএব সেখানে সেই ভয় থাকার কথা নয়। পাশাপাশি তাকে সাহস দিয়েছে
তাকে স্নান করার সময় যদি কুমির নিতে আসে তো রতিকেই নিয়ে যাবে, তবুও তার ভুল ভাঙানো দরকার। রসিক পোদ্দার বাবুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিয়াছিল, বাবু বলেছেন ঠিক, যাতে তার খোরাক হবে, অর্থাৎ রসিক পোদ্দার একটু তাকে নিয়ে ঠাট্টা করেছে। হলধর রাজবংশী বাবুর সম্মুখ হইতে দূরে সরিয়া কলিকা টানিতেছিল। সে একগাল ধোয়া ছাড়িয়া বলিয়াছিল, রতি তুই বাবুর আশ্রয়ে থেকেও এমন অজ্ঞ, তাতে আবার যেতে নাপিত, অর্থাৎ হলধর রাজবংশীও তাকে যাতে নাপিত বলে অনেকটাই কৌতুক করেছে ইত্যাদি বিরক্তির বিদ্রূপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর বক্সির এই শ্রেণীর ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচুকে আজ নদীতে লইতে হইবে সংকল্প করিয়া রতি বাড়ি আসিয়াছিল। সংকল্প মানে পণ করে এসেছিল, প্রতিজ্ঞা করে এসেছিল যে বাবুর কথা মতো এবং অধর বক্সি সেই শ্রেণীর ভুল ভাঙানোর জন্য রতিকে কামদা নদীতে স্নান করিয়ে আনতেই হবে, সেই প্রতিজ্ঞা সে করে এসে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরেছে। নারায়ণী পাঁচুকে বলিল, যাও বাবা নিয়ে এসো, সঙ্গে বড় একটা মানুষ যাচ্ছে, ভয় কিসের, বলিয়া সস্নেহে মুখ চুম্বন করিয়া পাঁচুকে নামাইয়া দিল। মনে মনে তাহার সহস্র বৎসর পরমায়ু কামনা করিল। অর্থাৎ তাকে তো পাঠিয়ে দিল ঠিকই, তা সত্ত্বেও তার জন্য যেন পরমায়ু বা আয়ু কামনা করলো, যাতে তার কোনো কিছু না হয়, বিপদ ঘনিয়ে না আসে। সেই পাঁচুই একমাত্র তার আরাধনার ধন। অনেক কষ্টে তাবিজ কবচ দিয়ে আরাধনা করে তাকে আটকে রাখার চেষ্টা করে চলেছে। এই পর্যন্তই আমরা আজকে পড়লাম। দিবসের শেষে গল্পটির প্রথম অংশ হিসেবে প্রথমে আমরা পাঠ নির্বাচনের উদ্দেশ্য, লেখক পরিচিতি এবং মূল পাঠ সম্পর্কে জেনেছি, মূল পাঠের প্রথম অংশ হিসেবে জেনেছি। এখানে জেনেছি রতি নাপিতের বাড়ির অপূর্ব সৌন্দর্যময় পরিবেশ এবং এত প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও রতি নাপিত সেগুলোর দিকে তাকান না, কোনো ধরনের দিকপাত করেন না। তিনি একমাত্র জমি চাষবাস করেন এবং জমি ভোগ করেন, এই ছিল তার একমাত্র ধ্যান। এই কারণে রতি নাপিত বস্তুতান্ত্রিক হয়ে উঠেছে। তার স্বভাবে গোপন স্বভাব বৈশিষ্ট্য ছিল। রতি নাপিতের বাড়ির পশ্চিম দিকে মালিক যাদব ঘোষের আম কাঁঠালের বাগান ছিল। সেই বাগানের আম কাঁঠাল রামচন্দ্রপুরের হাটে বিক্রি করত বলে অনেকেই সন্দেহ প্রকাশ করত। এই রতি নাপিতের একমাত্র সন্তান পাঁচু, তার বয়স 5 বছর, তার স্ত্রীর নাম নারায়ণী। 3টি পুত্রের পরপর মৃত্যুর পরে অনেক আরাধনা করে মাদুলি কবচ তাবিজ প্রভৃতি আদি বৈদিক বিষয়গুলোর সহযোগিতায় পাঁচুকে সে লাভ করেছে। এই পাঁচু একদিন সকালবেলা অসংলগ্ন অদ্ভুত কথা বলে ওঠে, তাকে নাকি কুমিরে নিয়ে যাবে। এছাড়াও আরো নানা রকমের অসংলগ্ন অদ্ভুত কথা বলেছে। একদিন সন্ধ্যাবেলায় পেচক নাকি তাদের ঘরের চালে বসে অট্টহাস্য করেছিল, আর একদিন বৃহৎ এক কচ্ছপ বাচ্চা সহ তাদেরকে নিয়ে উঠানে দাঁড়িয়ে নৃত্য করতে সে দেখেছিল। এই সব অসংলগ্ন কথাগুলো শুনে রতি নাপিতের মনে পড়েছিল তাদের গ্রামের মৃত অধর বক্সির কথা। সেও একদিন তার নিজের ছায়া দেখে আঁতকে উঠেছিল এবং চিৎকার করে বলেছিল, ও কে, ও কে। সেই দিন তার রক্তবর্ণ চক্ষু দেখে সবাই যেন ভয়ে ভীত হয়ে গিয়েছিল। বহু চেষ্টায় সেদিন তো একটু আতঙ্ক থেকে নিবৃত্তি পেয়েছিল ঠিকই, কিন্তু নৌকা নিয়ে বেরিয়ে যাওয়ার পরে সে আর কোনোদিন ফিরে আসেনি। সেই দিন জনৈক এক ব্যক্তি রতিকে ডেকে এনে বলেছিল, রতি, এই রকমটা হয় একমাত্র যার মৃত্যু
ঘনিয়ে আসে, আর নয়তো যে একেবারে পাগল হয়ে যায়। এই কথাটা যেন বর্ণে বর্ণে সত্যে পরিণত হয়েছে, অর্থাৎ অধরবংশী আর নৌকা নিয়ে ফিরে আসেনি, সে সেখানে মারা গিয়েছে। এই কথাগুলো শোনার পরে রতি ছেলেকে কঠোর শাসন করেছে। ওই আষাঢ় মাসের প্রথম ভাগে এদিকে কামদা নদী জলে পরিপূর্ণ হয়ে উঠেছে, তবু সেই কামদা নদীকে কেউ ভয় করে না, কারণ সে নদী নরঘাতিনী নয়, রাক্ষসীও নয়, সে হলো স্তন্যদায়িনী জননী, সে মমতাময়ী। সে প্রত্যেক গৃহস্থের ঘরে সুপেয় শীতল জল পৌঁছে দেয়। এই রকম নদীতে পাঁচুকে স্নান করতে নিয়ে যেতে চেয়েছে, এবং ওই সময় পাঁচু স্নান করতে অস্বীকার করে, এবং তার মায়ের কাছে গেলে জোর করে তার বাবার সঙ্গে স্নান করে আসার জন্য অনুরোধ করে। অন্যদিকে গ্রামের চৌধুরী মহাশয়ের কাছে পাঁচুর এই অসংলগ্ন কথাগুলো তুলে ধরলে রতি নানাভাবে সেখানে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়। যেমন রসিক পোদ্দার হলদর রাজবংশীরা তাকে নানাভাবে ঠাট্টা করে। অবশেষে সেখান থেকে সংকল্প করে বাড়ি ফিরে রতির ভুল ভাঙানোর জন্য তাকে কামদা নদীতে নিয়ে যেতে হবে। এই পর্যন্তই আমরা এই গল্পের প্রথম অংশ হিসেবে আলোচনা করলাম।